পীরে কামি পর্ব সংখ্যা ২৭। মুলতান থাকাকালীনও সালারকে মাথা থেকে বের করতে পারেনি ইমামা। লেখাপড়া ধারাবাহিকভাবে শুরু করার পর আরেকবার সালারের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিল। এরপরও যদি সালার তালাক দিতে না চায় তাহলে পুরো বিষয়টা ডক্টর সিফতে আলীকে জানানোর সিদ্ধান্ত নেয়। বিএসসি পরীক্ষা শেষ করে লাহোর ফেরার আগে ফোন করে। সালারের দেওয়া ফোন আগেই ব্যবহার করা ছেড়ে দিয়েছিল। ২ বছর পর সালার এখনও সেই পুরনো নাম্বার ব্যবহার করে, নাকি ওকে ফোন দেওয়ার পর যে নতুন নাম্বার নিয়েছিল সেটা ব্যবহার করে জানে না। তাই পিসিও থেকে আগে সালারের নতুন নাম্বার ডায়াল করলো। নাম্বার বন্ধ। এরপর ওর কাছে থাকা মোবাইলের নাম্বার ডায়াল করে, সেটাও অব্যবহৃত। এর অর্থ দাঁড়ায় সালার নতুন নাম্বার নিয়েছে, যে নাম্বার ওর কাছে নেই। তাই শেষে বাড়ির নাম্বারে ডায়াল করে। কিছুক্ষণ রিং বাজার পর ফোন হয়। হ্যালো, একজন মহিলা অন্য পাশ থেকে বলল। হ্যালো, আমি সালার সিকান্দারের সঙ্গে কথা বলতে চাই। ও বলে, সালার সাহেবের সাথে? আপনি কে বলছেন? ইমামা টের পায় মহিলার কণ্ঠে কৌতূহল, কণ্ঠটাও কিছুটা পরিচিত। ও কিছু বলার আগেই মহিলা ভীষণ জোশ নিয়ে বলল, ইমামা বিবি। আপনি ইমামা বিবি না? কারেন্ট খেয়ে ফোন রেখে দেয় ও। উনি কে, যে শুধু কণ্ঠ শুনেই চিনে ফেলেছে ওকে? এত বছর পর এত দ্রুত? তাও সালারের বাড়িতে। কিছুক্ষণ ওর হাত কাঁপে। পিসিওর ভেতরে রিসিভার হাতে থম মেরে বসে রইল। যাই হোক, ভয় পাওয়ার কিছু নেই। আমি ইসলামাবাদ থেকে এত দূর যে কেউ আমার পর্যন্ত পৌঁছাতে পারবে না। পিসি ওর মালিককে আবার কল করতে বলে। এবার প্রথম রিংয়েই কল তোলা হয়, কিন্তু এবার কথা বলছিল একজন পুরুষ। ওটা সালার না। গলা শুনে বুঝে ও। আমি সালার সিকান্দারের সঙ্গে কথা বলতে চাই। আপনি ইমামা হাসিম? লোকটা কর্কশ কণ্ঠে বলল। এবার চমকাই না ইমামা। জি। অন্য পাশে নীরবতা নেমে আসে। আপনি তার সঙ্গে আমাকে কথা বলিয়ে দিন। এটা সম্ভব না, অন্য পাশ থেকে বলা হয়। কেন, সালার বেঁচে নেই? কি, মারা গেছে? হ্যাঁ। কবে? আপনার সাথে তার শেষ কথা কবে হয়েছে? লোকটা উত্তর না দিয়ে জিজ্ঞেস করে। কয়েক বছর আগে, প্রায় ২.৫ বছর আগে। ১ বছর আগে ও মারা গেছে। আপনি? ইমামা আর কিছু শোনার আগে ফোন রেখে দেয়। কিছু বলা বা শোনার দরকার নেই। ও মুক্ত হয়ে গেছে। জানে একজন মানুষ হিসেবে কারো মারা যাওয়ার খবরে আফসোস করা উচিত, কিন্তু ওর আফসোস হচ্ছিল না। যদি সালার ওকে তখন ওভাবে তালাক দিতে অস্বীকার না করত, তাহলে অবশ্যই এই খবরে কষ্ট পেত ও। কিন্তু এই মুহূর্তে ২.৫ বছর পর অবশেষে হালকা ও স্বস্তি অনুভব করে। মাথার উপর ঝুলতে থাকা তলোয়ার সরে যায়। ডক্টর সিফতে আলীকে কিছু বলার প্রয়োজন নেই। স্বাধীনতা হয়ে গেছে ও। হোস্টেলে শেষ দিন ছিল ওটা। সেই রাতে নামাজ পড়ে সালারের মাগফিরাতের জন্য দোয়া করে। মারা যাওয়ার কারণে সবকিছু মাফ করে দেয় ও। সেই সাথে নিজের জন্য আনন্দিত ছিল। ইমামার সঙ্গে যে কথা বলেছে সে সালারের বাড়ির কাজের মহিলা। ইমামার কণ্ঠ শুনেই চিনে ফেলেছিল। ইমামা ফোন কেটে দেওয়ার পর নাসেরা অস্থির হয়ে সিকান্দার ওসমানের কাছে আসে। এটা কাকতালীয় যে সেই দিন শারীরিক অসুস্থতার কারণে তিনি বাড়িতেই ছিলেন। কিছুক্ষণ আগে একটা মেয়ের ফোন করেছে। সালার সাহেবের সঙ্গে কথা বলতে চাইছিল। কথা বলিয়ে দিতে সিকান্দার ওসমান উদাসীন ভঙ্গিতে বললেন। এটা আরেকটা কাকতালীয় বিষয়, সালারও তখন পাকিস্তানে, নিজের বাড়িতেই ছিল। কাজের মহিলা কিছুটা কুণ্ঠাবোধ করে। সাহেব জি, ওটা ইমামা বিবি। সিকান্দার ওসমানের হাত থেকে চায়ের কাপ পড়তে পড়তে বাঁচে। স্তব্ধ হয়ে বলে ওঠেন, ইমামা হাসিম? হাসিমের মেয়ে? কাজের মহিলা মাথা নাড়ে। সিকান্দার ওসমানের মাথা ঘুরতে লাগলো। সালার সবাইকে বোকা বানাচ্ছে। এখনো ইমামার সাথে যোগাযোগ আছে। জানে মেয়েটা কোথায়, তাহলে নিশ্চয়ই দেখাও করে। তিনি ভাবলেন, ও তোমাকে নাম বলেছে? চায়ের কাপ এক পাশে রেখে বললেন, না, আমি কণ্ঠ চিনে ফেলেছি। যখন নাম বলেছি তখন ফোন রেখে দিয়েছে। কাজের মহিলা বলল, কিন্তু আমার বিশ্বাস ওটা তার কণ্ঠ। আমার ভুল হচ্ছে না। আর কিছু বলার আগে ফোন আবার বেজে উঠল। এবার সিকান্দার ওসমান ড্রয়িং রুমের ফোন এক্সটেনশনের দিকে এগিয়ে রিসিভার তোলেন। অপর পাশে থাকা মেয়েটা আবারও সালারের কথা জিজ্ঞেস করছে।
তার জিজ্ঞাসায় স্বীকার করে নেয় ও ইমামা হাসিম। জানেন না কিন্তু কেন তার মনে হলো সালার মরে গেছে বলে দিতে, যাতে ইমামা আর কখনো ফোন না করে। কথা বলতে গিয়ে বুঝে যায় অনেক দিন ধরে সালারের সাথে ইমামার যোগাযোগ নেই, সুতরাং এই কথার সত্যতা প্রমাণের কোনো উপায় নেই। এই যোগাযোগ আর কখনো বহাল না হলে তাদের প্রাণ বেঁচে যাবে। তিনি এখনো সেই বছরটা মাথা থেকে বের করতে পারেননি যখন ইমামার নিখোঁজ হওয়ার পরপর হাশিম মুবিন সালারকে সন্দেহ করে তার জন্য সব ধরনের ঝামেলা দাঁড় করিয়েছিল। অনেক সরকারি অফিসে আগে যেখানে তার ফাইল খুব সহজে বের হয়ে যেত, তা মাসের পর মাস আটকে যায়। তার কাছে বাড়িতে হুমকির কল আর চিঠি আসে। হাশিম মুবিনের মেয়েকে ফিরিয়ে আনতে অনেকেই তাকে পরোক্ষভাবে চাপ দেয়। একটা লম্বা সময় নজরদারিতে রাখা হয় সালারকে। এই প্রক্রিয়া শুধু পাকিস্তানে না, বাইরেও অব্যাহত ছিল। কিন্তু কোনোভাবে ওদের যোগাযোগের প্রমাণ বা আলামত না পাওয়ার কারণে ধীরে ধীরে এই উত্তাপ কমে আসে। বহু চেষ্টা সত্ত্বেও হাশিম মুবিনের সঙ্গে তার সম্পর্ক ঠিক হয়নি। তবে নিরাপত্তাহীনতার ভয় কেটে যায়। ২.৫ বছর পর এখন আবার সালারের সঙ্গে যোগাযোগ করতে চাইছে। তিনি কোনোভাবে সেই পরিস্থিতির মুখোমুখি হতে চান না, না ছেলেকে করতে চান। তিনিও হাশিম মুবিনের টক্করের মানুষ না হলে এতদিনে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেত, বিশেষ করে বিগত ১ বছরে, বিশেষ করে শুরুর কয়েক মাসে। ইমাকে ইমামাকে তালাকনামার একটা কপিও পাঠাতে চেয়েছিল, যা সালারের হয়ে তৈরি করে রেখেছিলেন। এটা জায়েজ কিনা তার মাথা ব্যথা ছিল না, শুধু ইমামাকে এটুকু বুঝিয়ে দিতে চেয়েছেন সালার বা সালারের পরিবারের সঙ্গে কখনো ওর কোনো সম্পর্ক হওয়া সম্ভব না, হবেও না। কিছু থেকে থাকলেও তা সালারের মরে যাওয়া এবং তৈরি করে রাখা তালাকনামার সাথেই শেষ হয়ে গেছে। কিন্তু এটা আরেকটু অদ্ভুত বিষয় ছিল, ইমামা তার পুরো কথা না শুনে কল কেটে দিয়েছিল। ফোন ট্রেস আউট করলে জানা যায় তা মুলতানের এক পিসিওর। সালার ১ সপ্তাহ পর আমেরিকা ফিরে যাবে। সে ১ সপ্তাহ তিনি ওর ওপর কড়া নজর রাখেন। বাড়ির সব কাজের লোককে বলে রাখে যে কোনো ধরনের ফোন আসুক কোনোভাবে সালারকে যাতে না দেওয়া হয়, ফোন পুরুষের হোক বা নারীর, যতক্ষণ অবধি তিনি নিশ্চিন্ত না হন ফোন কে করেছে। নাসেরাকে শক্তভাবে না করে দেয় ইমামার কলার ব্যাপারে সালারকে জানাতে। ১ সপ্তাহ পর সালার আমেরিকায় চলে গেলে স্বস্তির শ্বাস ফেলে। মাথার উপর আসা বিপদ আবার কেটে গেছে। সালার চলে যাওয়ার কয়েক সপ্তাহ পর তার কাছে একটা খাম আসে। ইমামা লাহোর পৌঁছানোর পর সালারের দেওয়া মোবাইল বিক্রি করে দেয়, ওটা ফেরত পাঠানো সম্ভব না। সালার মারা যাওয়ায় এমন কোনো সম্ভাবনাও বাকি থাকেনি কখনো সামনাসামনি দেখা হলে ফিরিয়ে দেবে। মোবাইল বিক্রি টাকা সঙ্গে নিজের কিছু টাকা যোগ করে সেই পরিমাণ টাকা যা ২.৫-৩ বছর আগে সালারের মোবাইল বিল দিয়েছিল ওর। আরও কিছু খরচ যা বাড়িতে বন্দি থাকা অবস্থায় এবং লাহোর আসা পর্যন্ত সালার ওর পেছনে খরচ করেছিল। সিকান্দার উসমানের নামে একটা সংক্ষিপ্ত নোট এবং ট্রাভেলস চেক পাঠিয়ে দেয়। ওর মাথা থেকে ঋণের বোঝা হালকা হয়ে যায়। টাকা আর সাথে থাকা নোট পেয়ে সিকান্দার উসমানও নিশ্চিন্ত হয়ে যায় ইমামা আর যোগাযোগ করবে না, এবং তার কথা সত্যিই বিশ্বাস করেছে। মুলতান থেকে বিএসসি করার পর লাহোর চলে আসে ইমামা। বাড়ি ছাড়ার ৩ বছর পেরিয়ে গেছে। ওর ধারণা ছিল এখন আর ওকে তেমনভাবে খোঁজা হবে না, যেমন শুরুর দিকে হয়েছিল। এখন খুঁজলেও শুধু মেডিকেল কলেজের উপর রাখা হবে। ওর আন্দাজ সঠিক প্রমাণিত হয়, তাই পাঞ্জাব ইউনিভার্সিটিতে কেমিস্ট্রিতে এসএসসির জন্য অ্যাডমিশন নেয়। এত সময় কেটে যাওয়ার পরও ভীষণ সতর্ক থাকতো। এটা লাহোর, এখানে যে কোনো সময় যে কেউ ওকে চিনে ফেলতে পারে। মুলতানে শুধু চাদর জড়িয়ে কলেজে গেলেও লাহোর এসে নেকাব পরা শুরু করে দেয়। লাহোর ফিরে ইমামা ডক্টর সিফতে আলীর পরিবর্তে সাইদা আম্মার সঙ্গে থাকতে শুরু করে। মুলতান যাওয়ার আগে ডক্টর সিফতে আলী সাইদা আম্মার সঙ্গে ওকে প্রথম পরিচয় করে দিয়েছিলেন। আম্মার অনেক আত্মীয় স্বজন মুলতান থাকে, তাই ইমামার ব্যাপারে জানিয়ে রাখেন যাতে মুলতানে থাকাকালীন যে কোনো প্রয়োজন বা জরুরি পরিস্থিতিতে ইমামা তাদের সাহায্য নিতে পারে। সাইদা আম্মা ৬৫-৭০ বছর বয়সী, অনেক কথা বলা একজন অ্যাক্টিভ মহিলা। লাহোরে একটা পুরনো বাড়িতে একা থাকেন। তার স্বামী মারা গেছে। ২ ছেলে পড়াশোনা শেষ করে বাহিরেই সেটেলড হয়েছে। দুজনই বিবাহিত। তাদের বহু পীড়াপিড়ি সত্ত্বেও আম্মা দেশের বাইরে যেতে রাজি না।
ছেলেরা প্রতি বছর কিছু সময় পাকিস্তান ছুটি কাটানোর জন্য আসে। ডক্টর সিফতে আলী তার নিকটাত্মীয় চাচাতো ভাই হয়। ডক্টর সিফতে আলী আগেই সাইদা আম্মাকে ইমামার ব্যাপারে জানিয়ে রেখেছিলেন। তাই যখন ডক্টর সিফতে আলীর সঙ্গে তার বাড়িতে যায়, ও আম্মা খুব উষ্ণতা নিয়ে পরিচিত হন। মুলতানে থাকা তার সব আত্মীয় স্বজনের বিবরণ ওর মাথায় ঢুকিয়ে দেন। তবুও সেসব যথেষ্ট মনে না করে নিজে গিয়ে হোস্টেলে ছেড়ে আসার প্রস্তাব রাখেন। কিন্তু ডক্টর সিফতে আলী বিনয়ের সাথে মানা করে দেয়। না আপা, আপনার কষ্ট হবে। তার বহু পীড়াপিড়ির পরও মানেননি ডক্টর সিফতে আলী। ভালো হতো যদি ওকে আমার ভাইদের কারো বাড়িতে রাখতেন। বাচ্চাটা বাড়ির মতো আরাম আর পরিবেশে থাকতো। হঠাৎ করে হোস্টেল নিয়ে আর আপত্তি জাগে। হোস্টেল জীবনের ঝুট ঝামেলার কথা বলতে শুরু করে, কিন্তু ডক্টর সিফতে আলী বা ও কারো বাড়িতে থাকার পক্ষে ছিল না। হোস্টেলই ভালো অপশন। সাইদা আম্মার সঙ্গে ইমামার পরবর্তী সাক্ষাৎ হয় মুলতান যাওয়ার কয়েক মাস পর। একদিন হঠাৎ করে খবর আসে একজন মহিলা ওর সঙ্গে দেখা করতে এসেছে। কিছুক্ষণের জন্য আতঙ্কিত হয়ে পড়ে ও। এখানে এভাবে হুট করে কে দেখা করতে আসবে, তাও একজন মহিলা? সাইদা আম্মাকে দেখে আরো অবাক হয়। তিনি ওর সাথে আগের মতো উষ্ণতা নিয়েই দেখা করেন, যেভাবে লাহোর করেছিলেন। প্রায় 2 সপ্তাহ মুলতান থাকাকালীন এই 2 সপ্তাহ দফায় দফায় দেখা করতে আসেন। একবার হোস্টেল থেকে তার ভাইয়ের বাড়িও নিয়ে যায় ওকে। তারপর থেকে এটা রুটিনে পরিণত হয়। ওর সঙ্গে দেখা করার জন্য তিনি কয়েক মাস পর পর মুলতান আসতেন। ইমামাও যখন লাহোর যেত তখন তার সাথে দেখা করত। ছুটি লম্বা হলে তার বাড়িতে রাখার জন্য পীড়াপিড়ি করতেন, যার ফলে কয়েকবার তার বাড়িতে থাকা হয়। লাল ইটের তৈরি পুরোনো বাড়িটা ওর ভালো লাগতো, অথবা পারে একাকিত্বের অনুভূতি তার সঙ্গে ভাগাভাগি করে নিতে চেয়েছিল। তিনিও একা ছিলেন, যদিও তার একাকিত্ব মানুষের সাথে মেলামেশার কারণে কম ছিল। তারপরও তার অনুভূতি বুঝতে পারত ও। লাহোর শিফট হওয়ার আগে যখন জানতে পারে এমএসসি লাহোর থেকে করবে, তখন ওকে নিজের সঙ্গে রাখতে জোরাজুরি শুরু করে দেন। সেই সময় ডক্টর সিফতে আলীর বড় মেয়েও বাচ্চাসহ কিছুদিনের জন্য থাকতে আসে। তার স্বামী পিএইচডির জন্য বাইরে যাচ্ছিল। বড় মেয়ের জামাই ডক্টর সিফতে আলীর ভাতিজা ছিল, তাই যাওয়ার আগে স্ত্রী সন্তানকে এই বাড়িতে রেখে যায়। ডক্টর সিফতে আলীর বাড়িতে জায়গার কমতি ছিল, কিন্তু ইমামা সেই বাড়িতে আর থাকতে চাইছিল না। যত দ্রুত সম্ভব নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল। তার অনুগ্রহের বোঝা আগে থেকে ভারী হয়ে গেছে। বাকি পড়াশোনাটা তার কাছ থেকে শেষ করতে চায়নি, কারণ এতে চাকরির পরেও তিনি কোথাও যেতে দিবেন না ওকে। কিন্তু এর আগে আলাদা থাকার ইচ্ছে জানালে মানানো সহজ হবে। সাইদা আম্মার বাড়িটা থাকার জন্য ওর কাছে উপযুক্ত মনে হয়। চাকরি হয়ে গেলে তাকে জোর করে হলেও কিছু দিতে পারবে। ডক্টর সিফতে আলীর ক্ষেত্রে যা কখনো সম্ভব না। ইমামার সিদ্ধান্ত ডক্টর সিফতে আলীর জন্য ধাক্কা ছিল। কেন আম্মা, আমার বাড়িতে কেন থাকবেন না? তিনি নারাজ হয়ে জিজ্ঞেস করেন। সাইদা আপার সঙ্গে কেন থাকতে চাইছেন? তিনি খুব জোরাজোরি করছেন। আমি তাকে বুঝিয়ে বলবো। আমি নিজেও তার সঙ্গে থাকতে চাই। তার একাকিত্ব দূর হবে। এটা কোনো কারণ না। আপনি তার কাছে যেতে পারেন, কিন্তু থাকার জন্য না। প্লিজ, আমাকে অনুমতি দিন। আমি ওখানে বেশি ভালো থাকবো। নিজের পায়ে দাঁড়াতে চাই ধীরে ধীরে। ডক্টর সিফতে আলী অবাক হয়ে তাকালেন। নিজের পায়ে দাঁড়ানো মানে? কিছুক্ষণ চুপ থেকে বলল ও, আমি সারা জীবনের জন্য আপনার বোঝা হয়ে থাকতে চাই না। অনেক বছর ধরে নির্ভর হয়ে বসে আছি, কিন্তু সারা জীবন তো এভাবে কাটানো যায় না। থেমে যায়। বুঝল শেষ বাক্য ডক্টর সিফতে আলীকে আঘাত করেছে। অনুতপ্ত হয়। আমি কখনো আপনাকে বোঝা ভাবিনি আম্মা। কখনো না। মেয়েরা বাবার জন্য বোঝা হয় না। আপনি আমার কাছে মেয়ের মতো। তাহলে এই কথা? আমি কষ্ট পেলাম, জানি আব্বু, কিন্তু নিজের অনুভূতির কথা বলছি। অন্যের উপর নির্ভর থাকা অনেক কষ্টের বিষয়। সাইদা আমার সঙ্গে থাকলে আমি মানসিকভাবে নিশ্চিন্ত হব। তাকে টাকা দেব। আপনাকে দিতে চাওয়া অসম্ভব। আমি যদি আরো 10 জীবন পাই তবুও আপনার ঋণ পরিশোধ করতে পারবো না। কিন্তু এখন আর না। জীবন যাপনের পথ শিখতে হবে, আমাকে শিখতে দিন। ডক্টর সিফতে আলী এরপর আর ওকে নিজের বাড়িতে থাকতে জোর করেননি।
ইমামা তার এই আচরণেও কৃতজ্ঞ ছিল। সাইদা আম্মার সঙ্গে থাকার অভিজ্ঞতা হোস্টেল বা ডক্টর সিফতে আলীর কাছে থাকার বিপরীত ছিল। তার কাছে থাকতে এসে আলাদা খুশি ও স্বাধীনতা অনুভব করে। আম্মা একা থাকতেন, শুধু একজন কাজের মহিলা ছিল, যে দিনের বেলায় কাজ করে সন্ধ্যায় চলে যেত। আম্মা বেশ সোশ্যাল লাইফ কাটাতেন। মহল্লায় তার আনাগোনা প্রচুর। শুধু মহল্লা না, আত্মীয় স্বজনের বাড়িতেও প্রায়ই আসা যাওয়া করতে থাকেন। মহল্লায় শুরুতে ইমামাকে ভাইঝি হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি। কয়েক বছরে সে পরিচয় মেয়েতে পরিণত হয়। পুরনো মানুষরা আগের পরিচয় জানলেও নতুনরা ওকে তার মেয়েই জানত। তার ছেলেরাও ইমামার সাথে পরিচিত ছিল। সাইদা আম্মার সঙ্গে ফোনে কথা বলার সময় ওর খোঁজ খবর নিত। তাদের স্ত্রী এবং বাচ্চারাও কথা বলতো। আম্মার ছেলেরা প্রতি বছর পাকিস্তান এলে তাদের থাকাকালীনও কখনো অনুভব করেনি এই পরিবারের অংশ না ও। মাঝে মধ্যে ওর সত্যিই মনে হতো সাইদা আমার মেয়ে এবং তার ছেলেদের বোন ও। তাদের দুজনের বাচ্চারা ওকে ফুপু ডাকত। পাঞ্জাব ইউনিভার্সিটি থেকে এমএসসি শেষ করার পর ডক্টর সিফতে আলীর সাথে মাধ্যমে একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি শুরু করে। চাকরি দুর্দান্ত ছিল এবং প্রথমবার আর্থিকভাবে নিজেকে স্বাধীন মনে করতে থাকে। এটা তেমন জীবন ছিল না যা বাবা মায়ের বাড়িতে কাটিয়ে এসেছে, বা তেমন জীবনও না যার স্বপ্ন দেখত। কিন্তু তেমনটাও ছিল না যেমনটা ভেবে বাড়ি ছাড়ার সময় ভয়ে কাবু ছিল। অন্য কারো ব্যাপারে বলা যায় কিনা জানেন না, তবু ওর জীবন মোজেজার ওপর নাম ছিল। সালার সিকান্দারের মতো ছেলের সাহায্য পাওয়া, ডক্টর সিফতে আলীর কাছে পৌঁছানো, সাইদা আম্মার পরিবার, পড়াশোনা শেষ করতে পারা, এখন আবার চাকরি, শুধু জালালের অভাব কষ্ট দেয়। যদি তাকে পেয়ে যেত তাহলে নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ মনে হতো। ৮ বছর ওর মাঝে অনেক পরিবর্তন নিয়ে আসে। বাড়ি থেকে বের হওয়ার সময়ই জানতো পৃথিবীতে এখন আর ওর আহ্লাদ ওঠানোর কেউ নেই। কারো কাছ থেকে কোনো আশা রাখা যাবে না, যাতে সে আশা পূরণ না হলে কষ্ট পেতে হয়। সময়ের সঙ্গে সঙ্গে কান্নাকাটিও কমে আসে। ২০ বছর বয়সে ছোট ছোট বিষয়ে ভয় পাওয়া, চিন্তা করা ইমামা হাশিম ধীরে ধীরে নিজের পুরনো সত্তা হারিয়ে ফেলে। সদ্য আবির্ভূত ইমামা অনেক বেশি আত্মবিশ্বাসী ও শক্তিশালী স্নায়ুর অধিকারী এবং সেই সঙ্গে অত্যন্ত সতর্ক স্বভাবের ছিল। সব কিছুর ক্ষেত্রে নিজের কথাবার্তার থেকে চলাফেরা। ডক্টর সিফতে আলী এবং সাইদা আমার পরিবার ওকে অনেক ভালোবাসা এবং ছাড় দিয়েছিল, তবুও সব সময় চেষ্টা করত এমন কোনো কাজ বা আচরণ না করার যাতে তাদের আপত্তি থাকতে পারে বা অপছন্দ করতে পারে। বাবার বাড়িতে ওকে এমনভাবে চলতে হয়নি, কিন্তু সেখান থেকে বেরিয়ে এইসব শিখতে হয়েছিল। সাইদা আম্মা নিখোঁজ হওয়ার সময় ও অফিসে ছিল। বিকেল 4টার দিকে বাড়ি ফিরে দরজায় তালা দেখে এবং একটা চাবি ওর কাছেও ছিল, কারণ সাইদা আম্মা এইভাবে এখানে সেখানে চলে যায়, তাই দুশ্চিন্তা করেনি। কিন্তু যখন মাগরিবের আজান দেয় তখন চিন্তায় পড়ে, কারণ তিনি সন্ধ্যা পর্যন্ত কোথাও থাকেন না। পাশের বাসায় খোঁজ নিয়ে জানতে পারে তাদের ছেলে আম্মাকে সকালবেলা বেলালদের বাড়িতে রেখে এসেছিল। আম্মা ওখানে আসা যাওয়া করতেন ও তাদেরকে চেনে। ওখানে ফোন করে জানতে পারে আম্মা দুপুর বেলায় সেখান থেকে চলে গেছে। সত্যিই দুশ্চিন্তায় পড়ে। পালাক্রমে সেসব জায়গায় খোঁজ নেই যেখানে তিনি যাওয়া আসা করতেন, কিন্তু কোথাও ছিল না। সব শেষে ডক্টর সিফতে আলীকে জানায়। ততক্ষণে ওর অবস্থা খারাপ। সাইদা আম্মার চলাফেরা নিজের মহল্লা পর্যন্তই, শহর তার জন্য অপরিচিত। কোথাও যাওয়ার হলে পাশের বাসার ছেলে বা ইমামার সঙ্গে যেত, এটা ভেবেই চিন্তাই করছিল। অন্যদিকে সালার অভ্যন্তরীণ শহর বাদে পুরো লাহোর চিনত। অভ্যন্তরীণ শহর সম্পর্কে ন্যূনতম ধারণা থাকলেও সাইদা আম্মার জোড়াতালি দেওয়া ঠিকানা ছাড়াই কোনো না কোনোভাবে বাড়ি পৌঁছে দিত তাকে। ডক্টর সিফতে আলী রাতে তার একজন পরিচিতর কাছে সাইদা আম্মা আছে বলে খবর জানায়। ওর শরীরে প্রাণ ফেরে। আরো 1 ঘন্টা যাওয়ার পর দরজার কলিং বেল বেজে উঠল। প্রায় দৌড়ে দরজা খোলে ও। দরজার ফাঁক দিয়ে আমার পেছনে একজন সুদর্শন পুরুষ দাঁড়ানো দেখল, যে দরজা খোলার শব্দে সালাম জানিয়ে খোদা হাফেজ বলে অপর সেই লম্বা মানুষটার সাথে হাঁটতে থাকে, যে অন্যদিকে ঘোরা। মনোযোগ দিল না ও। এক লাফে সাইদা আম্মাকে পেয়ে জড়িয়ে ধরল।
সাইদা আম্মা পরবর্তী কয়েকদিন সেই দুজনের নাম জপতে থাকে, সালার আর ফুরকান। কিন্তু ওর মনে হয়নি এই সালার সেই সালার হতে পারে। মৃত মানুষ ফিরে আসে না। মারা যাওয়ার কথা ছাড়াও সালার সিকান্দারের মতো মানুষ ডক্টর সিপ্তে আলীর পরিচিত বা সেসব গুণের অধিকারী হতে পারে না যার স্মৃতিচারণ সাইদা আম্মা সময়ে অসময়ে করে। কিছুদিন পর যে ব্যক্তিকে সেদিন আম্মার সঙ্গে সিঁড়িতে দেখেছিল তার সঙ্গে দেখা হয়। ফুরকান তার স্ত্রীকে নিয়ে ওখানে আসে। ইমামার তাদেরকে পছন্দ হয়। এরপর আরও কয়েকবার এসেছিল। তাদের সঙ্গে ওদের পরিচয় বাড়তে থাকে। ইমামার চাকরির 2 বছর গেছে। জীবন হয়তো এভাবেই কেটে যেত যদি সেদিন এক রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় হসপিটালের বোর্ডে জালারের নাম লেখা না দেখত। জালাল আনসারের নাম ওর পা থামিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কিছুক্ষণ নামটার দিকে তাকিয়ে থেকে সিদ্ধান্ত নেয় এই রাস্তা দিয়ে আর কখনো আসবে না। জালাল বিবাহিত। বাড়ি থেকে বের হওয়ার সময় সালারের কাছে জেনেছিল তার জীবনে ফেরা যাবে না, কিন্তু এই সিদ্ধান্ত বেশি দিন স্থায়ী হলো না। 2 সপ্তাহ পর ফার্মাসিউটিক্যাল কোম্পানির অফিসে রাবেয়ার সঙ্গে দেখা হয়ে যায় ওর। রাবেয়া কোনো কাজে এসেছিল। কয়েক মুহূর্তের জন্য রাবেয়াকে নিজের সামনে দেখে বুঝতে পারল না কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত। রাবেয়া এই জটিলতা সহজ করে দেয়, খুব উষ্ণভাবে জড়িয়ে ধরে। হঠাৎ কোথায় হারিয়ে গেলে? কলেজ আর হোস্টেলে অনেক দিন পর্যন্ত ঝড় বয়ে গেছে। রাবেয়া ওকে ছেড়ে বলল। ইমামা হাসতে চেষ্টা করলো। বেশ, বাড়ি ছেড়ে চলে গেছি। কেন গেছি কারণ তোমার জানা। ও সংক্ষেপে বলল। হ্যাঁ, আন্দাজ তো ছিল, কিন্তু আমি কারো সাথে কিছু বলিনি। আমাদেরও কিছু অসুবিধা হয়। আমার, জাবেরিয়া, জয়নব, সবার। পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। আমরা তো নিখোঁজ হওয়ার ব্যাপারে কিছু জানতাম না। কলেজ আর হোস্টেলে তোমাকে নিয়ে অনেক কথা ছড়িয়ে পড়ে। রাবেয়া ওর সামনে চেয়ার টেনে বসে ক্রমাগত বলতে থাকে। তুমি একাই গেছো? কথার ফাঁকে জিজ্ঞেস করলো। হ্যাঁ, ইমামা চায়ের জন্য ইন্টারকমের সুইচ চাপলো। কিন্তু কোথায় ছিলে? কোথাও না, লাহোরে ছিলাম। নিজের কথা বলো, তুমি জাভেরিয়া কি করছো? বাকি সবাই? ইমামা প্রসঙ্গ বদলাতে বলল। আমি প্র্যাকটিস করছি লাহোরে। জাভেরিয়া ইসলামাবাদে আছে। বিয়ে হয়েছে এক ডাক্তারের সঙ্গে। আমারও বিয়ে হয়ে গেছে ফারুকের সঙ্গে। তোমার তো মনে থাকার কথা, ক্লাস ফেলো ছিল। ইমামা হাসল। আর জয়নব? ওর হৃদয় অনিয়ন্ত্রিতভাবে স্পন্দিত হয়। জয়নব ইংল্যান্ডে স্বামীর সঙ্গে রেসিডেন্সি করছে। ওর ভাইয়ের হসপিটালে ফারুক প্র্যাকটিস করে। জালাল আনসারের হসপিটালে? ইমামা নিজেকে আটকাতে পারল না জিজ্ঞেস করা থেকে। হ্যাঁ, কয়েক বছর আগে স্পেশালাইজেশন করে ফিরেছে দেশে। কিন্তু বেচারার সঙ্গে বড় ট্র্যাজেডি হয়েছে। কয়েক মাস আগে তালাক হলো। যদিও ভালো মানুষ, তারপরও। ইমামা চোখ সরাতে পারল না রাবেয়ার ওপর থেকে। তালাক? কেন? জানি না। ফারুক জিজ্ঞেস করেছিল, বলেছে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল না। স্ত্রীও খুব ভালো ছিল, সেও ডাক্তার। কিন্তু জানি না কেন এই তালাক। আমাদের ভালো আসা যাওয়া ছিল তাদের বাড়িতে। কখনো টের পাইনি দুজনের মাঝে সমস্যা। 3 বছরের একটা ছেলেও আছে। এখন জালালের সাথেই থাকে। স্ত্রী আবার আমেরিকায় চলে গেছে। রাবিয়া এক শ্বাসে প্রায় সব বলে ফেলল। তুমি নিজের কথা তো বললে না, নিজের ব্যাপারে বললো। এটা বুঝে গেছি এখানে চাকরি করছো, কিন্তু পড়াশোনা কি শেষ করেছিলে? এমএসসি করেছি কেমিস্ট্রিতে। বিয়ে শাদী? এখনো না। বাবা মায়ের সঙ্গে ঝগড়া শেষ হয়েছে? না। ইমামা মৃদু কণ্ঠে বলল। রাবেয়া আরো কিছুক্ষণ বসে চলে যায়। ইমামা বাকিটা সময় অফিসে ডিস্টার্ব থাকে। জালাল আনসারকে কখনো ভুলতে পারেনি ও। ভুলে যাওয়া সম্ভব হয়নি, শুধু জীবন থেকে আলাদা করে দিয়েছিল। কিন্তু সেদিন বুঝল যে এটাও ভুল বা নিজের সাথে ছলনা ছাড়া কিছু না। জালাল আনসারকে জীবন থেকেও আলাদা করতে পারেনি, শুধু তার জীবনে প্রবেশ করে কষ্ট দিতে বা তার বিবাহিত জীবন নষ্ট করতে চায়নি। কিন্তু তার বিবাহিত জীবন আগেই নষ্ট হয়ে গেছে। আবার সে একা। এটা জানার পর মনে পড়ে যায় 8 বছর আগে কিভাবে এই লোকটাকে পাওয়ার জন্য বাচ্চাদের মতো সংগ্রাম করেছিল। তখন তাকে পায়নি, কারণ অনেক দেয়াল, অনেক বাধা ছিল যা টপকাতে পারেনি ও। জালালও সামনে বাড়ায়নি। কিন্তু এখন অনেক সময় পেরিয়ে গেছে। সেসব বাধার কিছুই ওদের মাঝে নেই। ওর এতে কিছু যায় আসে না জালাল আগে বিয়ে করেছে বা একটা ছেলে আসছে। আমার তার কাছে যাওয়া উচিত। হয়তো সে এখনো আমাকে ভাবে। হতে পারে এখন নিজের ভুল উপলব্ধি করতে পারছে। ভাবে। শেষবার ফোনের কথা বলার সময় জালাল যা বলেছিল সব ক্ষমা করে দেয়। জালালের জায়গায় যেই থাকতো সে একই কথা বলতো। একটা মেয়ের জন্য কেউ এত ঝুঁকি কেন নেবে?
তার উপর জালালের কেরিয়ার, যা সে গড়তে চেয়েছে। তার বাবা মায়েরও স্বপ্ন ছিল, যা ভাঙতে পারেনি। আমার মতো সেও বাধ্য ছিল। অনেক বছর আগে বলা কথার সে প্রতিধ্বনি ওকে নতুন সিদ্ধান্ত থেকে নড়াতে পারল না। আমার তার কাছে যাওয়া উচিত। হতে পারে এই সুযোগ আল্লাহ দিচ্ছে। হতে পারে আমার দোয়া এখন কবুল হয়েছে। হতে পারে এখন আমার উপর আল্লাহর অনুগ্রহ এসেছে। ও বারবার বলছিল, না হলে হঠাৎ রাবেয়া কেন আমার সামনে আসবে? আমি কেন জানবো সে তার স্ত্রীর কাছ থেকে আলাদা হয়ে গেছে? হয়তো এখন আমি তার সামনে গেলে সিদ্ধান্ত নিয়ে ফেলে জালালের মুখোমুখি আবার হওয়ার। নীল, আমি ডাক্তার জালাল আনসারের সঙ্গে দেখা করতে চাই। ইমামা রিসিপশনিস্টকে বলল, অ্যাপয়েন্টমেন্ট আছে আপনার কাছে? রিসেপশনিস্ট জিজ্ঞেস করল। না, অ্যাপয়েন্টমেন্ট নেই। তাহলে দেখা করা সম্ভব না। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো পেশেন্ট দেখা হয় না, রিসেপশনিস্ট প্রফেশনাল ভঙ্গিতে বলল। আমি পেশেন্ট না, তার ফ্রেন্ড। কাউন্টারে হাত রেখে ইমামা মৃদু কণ্ঠে বলল, ডাক্তার সাহেব জানেন আপনি এই সময় তার সঙ্গে দেখা করতে আসবেন? না। কিছুক্ষণ চুপ থাকার পর ইমামা বলল, দাঁড়ান, আমি জিজ্ঞেস করে দেখছি। রিসেপশনিস্ট রিসিভার তুলল। আপনার নাম? ইমামা রিসেপশনিস্টকে দিকে তাকিয়ে থাকে। আপনার নাম কি আবার জিজ্ঞেস করে রিসেপশনিস্ট। ইমামা হাসিম। জানে না কত বছর পর নিজের নাম নিচ্ছিল ও। স্যার, একজন মেয়ে আপনার সঙ্গে দেখা করতে চায়, বলছে আপনার ফ্রেন্ড। ইমামা হাসিম নাম। রিসেপশনিস্ট কথা শেষ করে বলল, আপনি ভেতরে চলে যান। মুচকি হেসে রিসিভার রাখল সে। ইমামা মাথা নেড়ে দরজা খুলে ভেতরে চলে আসে। জালাল আনসারের কেবিন থেকে একজন রোগী বের হচ্ছিল। জালাল টেবিলের পেছনে দাঁড়ানো। তার চোখে বিস্ময়। নিজের হৃদয়ের স্পন্দনের শব্দ বাইরে থেকে শুনতে পায় ইমামা। 8 বছর কয় মাস পর তাকে দেখছে তা মনে করার চেষ্টা করে, কিন্তু মনে পড়ল না। ইমামা, হোয়াট এ প্লেজেন্ট সারপ্রাইজ। জালাল এগিয়ে আসে। আমি বিশ্বাস করতে পারছি না। কেমন আছো? আমি ঠিক আছি। আপনি? ইমামা তার উপর থেকে চোখ সরায় না। বিগত 8 বছর ধরে এই চেহারা, এই কণ্ঠ ওর সাথেই ছিল। আমিও একদম ঠিক আছি। বসো। টেবিলের সামনে চেয়ারের দিকে ইশারা করে জালাল। অপর পাশে থাকা চেয়ারে নিজে গিয়ে বসে। সব সময় জানতো জালালকে দেখলে হৃদয় এমন বেকাবু হয়ে যাবে, কিন্তু এত সুখ নিজের শিরায় শিরায় অনুভব করবে তা কল্পনা করেনি। কি নেবে? চা, কফি, সফট ড্রিঙ্কস? জালাল বলল, আপনার ইচ্ছে। ওকে, কফি আনাচ্ছি, তুমি পছন্দ করতে। জালাল ইন্টারকম তুলে কফি পাঠাতে বলে। ইমামা তাকে দেখছিল। তার মুখে এখন দাড়ি নেই। হেয়ার স্টাইলও বদলে গেছে। ওজন আগের তুলনায় কিছুটা বেড়েছে। আগের তুলনায় অনেক বেশি আত্মবিশ্বাসী এবং স্বয়ংসম্পূর্ণ দেখাচ্ছে। এখন কি করছো? ইন্টারকম রেখে জালাল জিজ্ঞেস করল। একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে চাকরি করছি। এমবিবিএস তো ছেড়ে দিয়েছিলে, তারপর? এমএসসি করেছি কেমিস্ট্রিতে। চাকরি কোন কোম্পানিতে? ইমামা নাম বলল। ওটা তো খুব ভালো কোম্পানি। জালাল কিছুক্ষণ সেই কোম্পানির প্রশংসা করে। ইমামা চুপচাপ তাকে দেখছিল। আমি স্পেশালাইজেশন করে এসেছি। নিজের ব্যাপারে বলতে শুরু করে এবার। ইমামা এক দৃষ্টিতে শুধু তাকিয়ে রইল। কিছু মানুষকে শুধু দেখতে পাওয়াই নিজের জন্য কত যথেষ্ট হয়। মনে মনে ভাবে ও। 1 বছর হয়ে গেছে এই হসপিটাল শুরু করার। খুব ভালো প্র্যাকটিস চলছে আমার। জালাল বলছিল। কফি চলে আসে এর মাঝে। তুমি আমার ঠিকানা কিভাবে জানলে? কফির কাপ তুলে নেই সে। হসপিটালের বোর্ডে আপনার নাম দেখেছিলাম। তারপর রাবেয়ার সঙ্গে দেখা হয়ে যায়। আপনি চেনেন হয়তো। জয়নব তো চিনত। রাবেয়া ফারুকের কথা বলছো? খুব ভালো করে চিনি। তার স্বামী ডাক্তার ফারুক আমার সঙ্গে কাজ করে। কফিতে চুমুক দিয়ে বলে জালাল। হ্যাঁ, ও বলল আপনার কথা। তারপর আমি এখানে চলে এলাম। ইমামা কফিতে চুমুক দেয়নি। কফি খুব গরম, খুব গরম। কিছু খাওয়ার অভ্যাস নেই ওর। কোনো এক সময় টেবিলের অন্য পাশে থাকা লোকটাকে আইডিয়ালাইজ করেছিল। ওর বিশ্বাস ছিল এই মানুষটার মাঝে সেই সব গুণ রয়েছে যা একজন পূর্ণাঙ্গ পুরুষের মাঝে থাকা উচিত। প্রতিটা সেই গুণ যা নিজের স্বামীর মাঝে দেখার ইচ্ছে ওর। মাঝে 8.5 বছর কেটে গেছে, কিন্তু ওর বিশ্বাস জালাল আনসার এখনো একই আছে। মুখ থেকে দাড়ি সরে যাওয়ার মানে এটা হতে পারে না সে এখন আর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না। হসপিটালের সাফল্যের গল্প শোনাচ্ছে জালাল ওকে। ও শুনছিল
এই কণ্ঠস্বর একসময় ওর জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তকে সহজ করে দিয়েছিল। জালালের সফলতা আর খ্যাতির গল্প শুনে খুশি হয়। ৮ বছর আগে এইসব অর্জনের জন্য ওকে ছেড়েছিল লোকটা। খুশিও আজ সবকিছু তার হাতের মুঠোয়। অন্তত আজ ওর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া জালালের জন্য দুষ্কর না। বিয়ে করে ফেলেছ? জালাল জিজ্ঞেস করে। না, ইমামা মৃদু কণ্ঠে বলল। তাহলে কোথায় থাকো? বাবা মায়ের কাছে। না। তাহলে একা থাকি, বাবা মায়ের কাছে কিভাবে যাব? ইমামা মধ্যম আওয়াজে বলল। আপনি বিয়ে করে ফেলেছেন? জালাল কফিতে চুমুক দেয়। হ্যাঁ, বিয়ে করেছি, আলাদাও হয়ে গেছি। ৩ বছরের একটা ছেলে আছে, আমার সঙ্গেই থাকে। অভিব্যক্তিহীন সুরে বলল। শুনে খারাপ লাগলো। ইমামা সমবেদনা জানায়। না, তেমন কিছু না, ভালো হয়েছে এই বিয়ে শেষ হয়ে গেছে। এটা বিয়ে না, একটা গন্ডগোল ছিল। জালাল কফির কাপ টেবিলে রেখে বলে। কিছুক্ষণ রুমে নীরবতা বিরাজ করে। সেই নীরবতা ইমামা ভাঙে। অনেক বছর আগে আমি আপনাকে প্রপোজ করেছিলাম জালাল। জালাল ওর দিকে স্থির চোখে তাকায়। এরপর বিয়ের জন্য রিকোয়েস্ট করেছিলাম, তখন আপনি আমাকে বিয়ে করতে পারেননি। আমি কি সেই রিকোয়েস্ট আবার করতে পারি? জালালের চেহারার রং বদল দেখে ইমামা। এখন তো পরিস্থিতি বদলে গেছে, আপনি কারো ওপর ডিপেন্ডেন্ট নন। আমার বাবা মাকে নিয়েও ভয় নেই। আপনার বাবা মায়েরও আপত্তি থাকার কথা না। এখন তো আপনি আমাকে বিয়ে করতে পারেন। জালাল একদম চুপ। তার চুপ থাকা ওর স্নায়ুতে চাপ তৈরি করে। ভাবে হয়তো প্রথম বিয়ে বা ছেলেকে নিয়ে চিন্তা করছে। তাকে বলা উচিত তার প্রথম বিয়ে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তার ছেলে আছে বলেও কোনো আপত্তি নেই। জালাল, আপনার প্রথম বিয়ে নিয়ে আমার কোনো আপত্তি নেই। জালাল ওকে থামিয়ে বলে। ইমামা, এটা সম্ভব না। কেন সম্ভব না? আপনি আমাকে ভালোবাসেন না? ভালোবাসার বিষয় না ইমামা। এখন অনেক সময় চলে গেছে। তাছাড়া এখন বিয়ে ব্যর্থ হওয়ার পর আমি দ্বিতীয় বিয়ে করতে চাই না। নিজের ক্যারিয়ারে ফোকাস করতে চাই। জালাল, আমাকে নিয়ে তো আপনার ভয় থাকার কথা না। আমাদের বিয়ে ব্যর্থ হতে পারে না। তারপরও আমি কোনো ঝুঁকি নিতে চাই না। আমি অপেক্ষা করতে পারি। এতে লাভ নেই ইমামা। জালাল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। আমি তোমাকে বিয়ে করার পজিশনে নেই। ইমামা করুণ চোখে তাকায়। প্রথম বিয়ে নিজের ইচ্ছেতে করেছিলাম। দ্বিতীয়বার নিজের ইচ্ছে চালাতে চাই না, বাবা মায়ের ইচ্ছেতে করতে চাই। আপনার বাবা মাকে আমার ব্যাপারে বলে দেখুন, হয়তো তারা অনুমতি দিয়ে দিবেন। ইমামা ডুবতে থাকা মন নিয়ে বলল। পারবো না। দেখো ইমামা, কিছু বাস্তবতার সামনে আমাদেরকে বিবেকের সঙ্গে মুখোমুখি হতে হয়। তোমার অনুভূতির কদর করি আমি। এতে কোনো সন্দেহ নেই। কোনো এক সময় আমিও তোমার সাথে জড়িয়ে ছিলাম, বা বলতে পারো প্রেমে পড়েছিলাম। তোমার জন্য আমার হৃদয়ে আজও বিশেষ জায়গা আছে, সব সময় থাকবে। কিন্তু জীবন শুধু আবেগ দিয়ে চলে না। জালাল থামে। ইমামা কফি থেকে উঠতে থাকা ধোঁয়ার মাঝ দিয়ে জালালকে দেখছিল। ৭-৮ বছর আগে যখন বাড়ি ছেড়েছিলে, আমি তোমাকে বুঝিয়েছি এমনটা না করতে, কিন্তু তুমি নিজের ইচ্ছে মতো বিষয়টা হ্যান্ডেল করেছো। নিজের বাবা মাকে বোঝানোর বদলে আমাকে চাপ দিয়েছো গোপনে বিয়ে করতে। আমি তা পারিনি। তা ঠিক হতো না। ধর্মের ব্যাপার আলাদা, কিন্তু সমাজ বলেও একটা বিষয় আছে, যেখানে আমরা বসবাস করি। তার পরোয়া করা উচিত আমাদের। ইমামার বিশ্বাস হচ্ছিল না এসব। সেই মানুষটার মুখ থেকে শুনছিল যে তুমি তো চলে গেছো, কিন্তু তোমার এভাবে খোঁজ হওয়া কত বড় স্ক্যান্ডাল পরিণত হয়েছে। তোমার কোনো আন্দাজ নেই। তোমার বাবা মা প্রেসে এই খবর আসতে দেয়নি, কিন্তু পুরো মেডিকেল কলেজে তোমার এভাবে নাই হওয়ার খবর ছড়িয়ে পড়ে। পুলিশ তোমার সব ফ্রেন্ড আর ক্লাস ফেলোকে জিজ্ঞাসাবাদ করে। জয়নবও সামিল ছিল এর মাঝে। ভাগ্যক্রমে আমরা বেঁচে গেছি। জালাল উঠে দাঁড়ায়। আমি এত বছর ধরে কষ্ট করে নিজের অবস্থান তৈরি করেছি। এত সাহস আমার মাঝে নেই যে তোমাকে বিয়ে করে সবার টার্গেট হব। আমার চলাফেরা ডাক্তারদের কমিউনিটিতে। ইমামা হাশিম স্ত্রী হলে আমাকেও তার সাথে স্ক্যান্ডালাইজ করে দেবে। তোমাকে বিয়ে করে আমি মানুষের সামনে চোখ নামিয়ে চলতে চাই না। তুমি এত বছর কোথায় ছিলে, কিভাবে ছিলে, এখন খুব সাধারণ প্রশ্ন। আমার বাবা মা তোমার কথায় বিশ্বাস করবেন না। মানুষের মাঝে নিজের অবস্থান ধরে রাখতে হবে আমার। তুমি খুব ভালো, কিন্তু মানুষ তোমাকে ভালো মেয়ে মনে করে না। আর আমি কোনো স্ক্যান্ডালাইজ মেয়েকে বিয়ে করতে পারবো না। মানতে পারবো না কেউ আমার স্ত্রীর চরিত্র নিয়ে কথা বলবে। আমি আশা করি তুমি আমার পজিশন বুঝতে পারছো। কফির কাপ থেকে ধোঁয়া ওঠা বন্ধ হয়ে গেছে, কিন্তু জালাল আনসারের চেহারাও কোনো ধোঁয়ার পেছনে আড়াল মনে হচ্ছিল ওর কাছে। হয়তো চোখে নেমে আসা আর্দ্রতা জালালের চেহারায় অস্পষ্ট করে দিয়েছিল। চেয়ারের ২ হাতের সাহায্যে নিচে উঠে দাঁড়ায়। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। ইমামা নিজেকে বলতে শুনে। খোদা হাফেজ। আম সরি ইমামা। জালাল আফসোস করে
প্রকাশ করে। ইমামা ফিরে তাকায় না, বেরিয়ে আসে। সন্ধ্যা ৭টা বাজছিল। চারদিকে অন্ধকার হয়ে এসেছে। স্ট্রিট লাইট আর নিয়ন সাইনবোর্ডের আলোয় রাস্তা আলোকিত। প্রচুর যানজট চারপাশে। রাস্তার দুই পাশে ডাক্তারদের ক্লিনিক। ওর মনে আছে এক সময় ইচ্ছে ছিল এমন একটা ক্লিনিক ওর হবে। নিজের নামের পাশে এই ধরনের কোয়ালিফিকেশনের একটা লম্বা লিস্ট দেখার শখ ছিল। ঠিক তেমন যা এখন জালাল আনসারের নামের পাশে। ঠিক তেমন যা এই রোডে থাকা অন্যান্য ডাক্তারের নামের পাশে। সব সম্ভব ছিল ওর হাতের মুঠোয় ছিল। শুধু যদি অনেক বছর আগে নিজের বাড়ি ছেড়ে না আসতো। অনেকক্ষণ জালালের হসপিটালের বাইরে শূন্য মস্তিষ্কে রাস্তার যানজট দেখতে থাকে। বুঝতে পারছিল না এখান থেকে কোথায় যাবে। মাথা ঘুরিয়ে হসপিটালের উপরে ঝমকালো ইলেকট্রিক বোর্ডে ডাক্তার জালাল আনসার নামটা দেখে। তুমি ভালো মেয়ে, কিন্তু মানুষ তোমাকে ভালো মনে করে না। কানে তার কথা বাজতে থাকে। ওখানে দাঁড়িয়ে বুঝতে পারে সারা জীবন একতরফা ভালোবাসায় কাটিয়েছে ও। জালালের কখনো ওর প্রতি কোনো ভালোবাসা ছিলই না। না ৮.৫ বছর আগে, না এখন। ওকে প্রয়োজন ছিল না। প্রয়োজন ছিল ওর সাথে সংশ্লিষ্ট অন্য সবকিছু। একটা লম্বা চওড়া ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। সোসাইটিতে ওর ফ্যামিলির নাম, মর্যাদা এবং সে ফ্যামিলির কন্টাক্ট। ফ্যামিলির সম্পদ, যাতে পা দিয়ে জালাল আনসার রাতারাতি আপার ক্লাসে পৌঁছে যেত। অথচ এতকাল ও এই ভাবনায় ডুবে ছিল জালাল ওকে ভালোবাসে। অন্তত ভাবেনি ওর চরিত্র নিয়ে কিছু বলতে পারে সে। কমপক্ষে এইটুকু বিশ্বাস রাখবে ভুল পথে চলতে পারে না ইমামা। কিন্তু ও ভুল ছিল। জালাল আনসারের চোখে ইমামা হাশিম একজন স্ক্যান্ডালাইজ মেয়ে, যার হয়ে দাঁড়িয়ে নিজের ফ্যামিলি বা অন্য কাউকে বলার মতো কিছু নেই তার কাছে। ৮.৫ বছর আগে যখন বাড়ি ছাড়ছিল তখনই জানতো মানুষ ওকে অনেক কিছু বলবে। নিজের জন্য কাটার পথ, বিষাক্ত কথাবার্তা ও বাঁকা চাহনি বেছে নিয়েছিল। কিন্তু কখনো ভাবেনি এর মাঝে জালাল আনসার যুক্ত হবে। বিষাক্ত কথাবার্তা বলা একটা মানুষ সে হবে। জালালকে অন্তত নিজের ভালো হওয়া নিয়ে কোনো যুক্তি প্রমাণ দিতে প্রস্তুতি ছিল না ও। যদিও দেওয়ার সুযোগই বা কোথায় ছিল। জালালের কথাবার্তা ৮.৫ বছর পর বাস্তবতার মরুভূমিতে এনে দাঁড় করিয়েছিল ওকে। সমাজের জন্য একজন আউটকাস্ট হয়ে গেছে। তো ইমামা হাশিম, এই হচ্ছে তোমার অবস্থান। একজন স্ক্যান্ডালাইজড, মানে কলঙ্কিত। অথচ তুমি নিজেকে কি ভেবে বসে আছো? ফুটপাত দিয়ে হাঁটতে হাঁটতে, প্রতিটা সাইনবোর্ডে, প্রতিটা পোস্টার পড়তে পড়তে ভাবে, ওখানে থাকা অনেক ডাক্তারদের নামই ওর জানাশোনা। কিছু ওর ক্লাস ফেলো, কিছু জুনিয়র, কিছু সিনিয়র। আর ও কোথায় দাঁড়িয়ে আছে? কোথাও না। দেখবে ইমামা, জীবনে কিভাবে অপমানিত হোক, তুমি কিছু পাবে না, কিচ্ছু না। কানে হাসি মুবিনের কথা বেজে উঠল। গালে গড়িয়ে বেয়ে পড়া চোখের পানি টের পায়। আশেপাশের আলোয় চোখ জ্বলছিল ওর। জালাল আনসার খারাপ মানুষ না, শুধু সে তা নয় যা ভেবে ইমামা তার দিকে পা বাড়িয়েছিল। কি এক ধোঁকা যা ও খেয়ে বসেছে জেনে বুঝে। খোলা চোখে। ও নিজেও বাস্তববাদী, সম্পূর্ণ বাস্তববাদী। কিন্তু জালাল তা নয়। সে মূলত বাস্তববাদী, সম্পূর্ণ বাস্তববাদী। শুধু তার এই রূপ প্রথমবার দেখেছিল বলে ওর জন্য বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। সে খারাপ না, বেশ নিজস্ব দৃষ্টিভঙ্গিতে জীবনযাপন করে। তবে আজ ইমামা হাশিমকেও নিজের সেই দৃষ্টিভঙ্গির সাথে পরিচয় করিয়ে দিয়েছে। ৮ বছরের মধ্যে এই প্রথম এমন উপহাস আর অপমানের শিকার হয়েছে ইমামা। তাও সেই ব্যক্তির কাছে যাকে নিজের আদর্শ মানুষ ভাবত। আর সেই আদর্শ মানুষটার চোখে ও কি? বাড়ি থেকে পালিয়ে যাওয়া একজন স্ক্যান্ডালাইজ মেয়ে। চোখ থেকে পানি ঢেউয়ের মতো উপচে পড়ে। যার সাথে সবকিছু ধুয়ে যাচ্ছিল। কিছুক্ষণ নির্দয়ভাবে চোখ ঘষে চাদরে ভেজা মুখ মুছে রিকশা ডেকে উঠে পড়ল। দরজা সাইদা আম্মা খোলে। ইমামা মাথা নিচু করে এমনভাবে ভেতরে ঢুকলো যাতে ওর চেহারায় তার নজর না পড়ে। কোথায় ছিলে ইমামা? রাত হয়ে গেছে। আমার হৃদয় কাঁপছিল। এখনই পাশের বাসায় যেতাম যাতে কেউ গিয়ে তোমার অফিস থেকে খবর নিয়ে আসে। তিনি দরজা বন্ধ করে উদ্বিগ্ন হয়ে ওর পেছন পেছন আসেন। কোথাও না আম্মা, অফিসে একটু কাজ ছিল, তাই দেরি হয়ে গেছে। সামনে হাঁটতে হাঁটতে তার দিকে না তাকিয়ে বলল ও। আগে তো কখনো দেরি হয়নি, তাহলে আজ কেন এত রাত হলো? এতক্ষণ রাখলো তারা। তিনি শান্ত হলেন না। আমি কিভাবে বলবো আম্মা? আর কখনো দেরি হবে না। নিজের রুমের দিকে যেতে যেতে বলল ও। খাবার এখন গরম করব নাকি একটু পর খাবে? আম্মা ওর পেছন পেছন এসে জিজ্ঞেস করলেন। আমি খাবো না আম্মা, মাথা ব্যথা করছে আমার, ঘুমাবো কিছুক্ষণ। রুমে ঢুকে বলে ও। মাথা ব্যথা কেন করছে? ওষুধ দেবো নাকি চা বানাবো? সাইদা আম্মার চিন্তা বাড়ে। আম্মা প্লিজ আমাকে ঘুমাতে দিন। কিছু লাগবে না, লাগলে বলবো আমি।
ইমামার মাথা সত্যিই ব্যথা করছিল। সাইদা আম্মা হয়তো বুঝলেন তার উদ্বিগ্নতা ওকে বিরক্ত করছে। ঠিক আছে, তুমি ঘুমাও বলে তিনি যাওয়ার জন্য পা বাড়িয়ে দেন। রুমের লাইট অন না করে অন্ধকারে দরজা বন্ধ করে বিছানায় এসে শুয়ে পড়ে। কম্বল টেনে চোখের উপর হাত রাখলো। এই মুহূর্তে শুধু ঘুমাতে চাই, কিছু মনে করতে চাই না। জালাল আনসারের সঙ্গে হওয়া কিছুক্ষণ আগের কথাবার্তা বা অন্য কিছুই না। কাঁদতেও চাই না। আগামীতে কি হবে তা নিয়ে ভাবতে চাই না। ওর ইচ্ছে কবুল হয়, কখন বা কিভাবে ঘুম এলো তা জানে না, কিন্তু খুব দ্রুত গভীর ঘুমে তলিয়ে যায়। চলবে।